Good afternoon. 26 এপ্রিল 2021, সেকেন্ড সেমিস্টার, পেপার 4, সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য মিডিয়াভেল ওয়ার্ল্ড। এই পেপারে আমাদের আজকের বিষয় সামন্ততন্ত্রের সংকট এবং তৎসহ সেই সময়কার অর্থনৈতিক জীবনের কিছু রূপরেখা। আমরা আমাদের পূর্বের ক্লাসে সামন্ত প্রথাকে নিয়ে আমরা আলোচনা করেছি। সামন্ত প্রথা মধ্যযুগের ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তৎসহ রাজনৈতিক ভাবে গুরুত্বের দাবি রাখে। মনে রাখতে হবে যে সামন্ত প্রথা যে সময়কালে ইউরোপে বিকাশ লাভ করেছিল সেই সময় কৃষিভিত্তিক অর্থনীতি, সাম্রাজ্য, দেশ সমস্ত কিছুর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী ছিল। যেমন আজকের যুগে আমরা দাঁড়িয়ে আমরা কখনোই বলতে পারি না যে আমাদের অর্থনীতি পুরোপুরিভাবে কৃষি নির্ভর। আমরা বলতে পারি আমাদের অর্থনীতির একটি দিক অবশ্যই কৃষি নির্ভর, কিন্তু পুরোপুরিভাবে কৃষি নির্ভর অর্থনীতির মধ্যে আমরা কিন্তু এখন নেই। কিন্তু মধ্যযুগের ইউরোপের সময়কালে সামন্ত প্রথা বিষয়টি কিন্তু জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। জমিকে কেন্দ্র করে গড়ে ওঠার কারণে কৃষিভিত্তিক অর্থনীতি ছিল সামন্ত প্রথার মূল ভিত্তি। একাধারে অর্থনৈতিকভাবে সাম্রাজ্যকে একটা সুস্থিতি দিয়েছিল সামন্ত প্রথা, অপরদিকে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গা শাসন ব্যবস্থাকে উল্লিখিতভাবে উন্নতি করার ক্ষেত্রে কিন্তু সামন্ত প্রথা কাজ করেছিল। কিন্তু কালের নিয়মে কোন সাম্রাজ্য যেমন চিরস্থায়ী হয় না, তেমন ভাবে সামন্ত প্রথাও কিন্তু একটা সময় আস্তে আস্তে ধ্বংস হয়ে গিয়েছিল। তবে ইউরোপের ক্ষেত্রে দেখা গেছে যে পূর্ব ইউরোপ এবং পশ্চিম ইউরোপের ক্ষেত্রে পূর্ব ইউরোপে যখন সামন্ত প্রথা আস্তে আস্তে বিকাশ লাভ করছে, পশ্চিম ইউরোপে তখন কিন্তু সামন্ত প্রথা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এবার এই সামন্ততন্ত্রের সংকট বা পতন এই বিষয়টি নিয়ে আমাদের একটুখানি সম্যক ধারণা থাকা দরকার। যে সামন্ততন্ত্রের অবসান আস্তে আস্তে করে ঘটেছিল, বাণিজ্যের অগ্রগতি, আরো পারিপার্শ্বিক অনেক ধরনের আনুষঙ্গিক কারণ ছিল এর জন্য দায়ী। বিভিন্ন প্রদেশে বিভিন্ন কারণে এই প্রথা অবলুপ্ত হয়। কোনো এক্সাক্ট একটি কারণের জন্য সামন্ত প্রথা অবলুপ্তি হয়েছে এই কথা কিন্তু বলা কখনোই যাবে না। সাধারণ লোক এবং রাজারা এই প্রথাকে অত্যন্ত ঘৃণা করত। মনে রাখতে হবে সামন্ত প্রথার বিকাশ লাভ কিন্তু সাম্রাজ্যের ক্ষেত্রে বা বিশেষ করে রাজার ক্ষেত্রে কিন্তু কখনোই খুব একটা কাঙ্ক্ষিত ছিল না। একমাত্র অভিজাতরা এই প্রথাকে পছন্দ করতেন, যেহেতু তারা এই প্রথার মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেন। যারা সামন্তরা সাধারণ মানুষ ছিল না, তারা একটু অভিজাত গোষ্ঠীর লোকেরা ছিল, একমাত্র তারা সামন্ত প্রথাকে কিন্তু খুব সাপোর্ট করত। বাকি কিন্তু সাধারণ মানুষ বা রাজা তারা কেউ সামন্ত প্রথাকে তেমন ভাবে চাইতেন না। কিন্তু সমাজের অন্য কোন সম্প্রদায় এই প্রথাকে কখনো পছন্দ করেনি। সাধারণ লোক ও সামন্তদের মধ্যে একটি কৃত্রিম ব্যবধান তৈরি করা হয়েছিল। সুবিধাভোগী এবং সুবিধাহীন এই দুটি সম্প্রদায় এর ফলে ধীরে ধীরে গড়ে উঠেছিল। মানে সুবিধাহীন হচ্ছে সেই আপামর সাধারণ মানুষ যারা সামন্ততন্ত্রের দ্বারা ভীষণভাবে শোষিত হচ্ছে, তারা হচ্ছে সেই সাধারণ মানুষ যারা সুবিধাহীন মানুষগুলো। আর সুবিধাভোগী মানুষ হচ্ছে সেই মানুষগুলো যারা সামন্ত প্রথার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নত করছে। এই দুই শ্রেণীর মধ্যে যে সংঘাত শুরু হয় তার চূড়ান্ত পরিণতি ঘটে সামন্ততন্ত্রের পতনের মাধ্যমে। রাজা নিজেও সামন্ততন্ত্রকে কিন্তু সমর্থন করতেন না, ফলে সামন্ততন্ত্রের পতনের জন্য রাজারাও আগ্রহী ছিলেন। এই প্রসঙ্গে বলে রাখি, ফ্রান্সে ফরাসি বিপ্লবের সময়কালে কিন্তু সামন্ততন্ত্রের পতন ঘটেছিল এবং বিপ্লবী সরকার এই সামন্ততন্ত্রের পতনটা কিন্তু ঘটিয়েছিল। সামন্ততন্ত্রের পতন ঘটলে রাজারা পুনরায় শক্তিশালী হয়ে উঠবেন এই আশা রাজারা করতেন। সেই কারণে রাজারা কখনো সামন্ত প্রথার পক্ষে কিন্তু খুব একটা ছিলেন না। দ্বাদশ এবং ত্রয়োদশ শতকে মুসলিমদের হাত থেকে খ্রিস্টানদের পবিত্র তীর্থস্থান জেরুজালেম উদ্ধার করার জন্য সমগ্র ইউরোপে ধর্মযুদ্ধের সূচনা হয়, যাকে আমরা ক্রুসেড বলে জানি। ফলে সামন্তরা এই ধর্মযুদ্ধে যোগ দেন
এই ধর্মযুদ্ধ বা ক্রুসেডে যারা যোগ দিয়েছিলেন এবং যারা ফিরে এসেছিলেন তারা স্বাস্থ্য এবং সম্পদ দুই হারিয়ে ফেলেছিল। এইভাবে ধীরে ধীরে সামন্ততান্ত্রিক আভিজাত্য নষ্ট হয়ে যায়। মানে ক্রুসেড বা সেই ধর্মীয় যুদ্ধে প্রচুর পরিমাণ সামন্ত কিন্তু যোগ দিয়েছিল। এবার সামন্তরা সেখানে যুদ্ধে যারা গিয়েছিল অনেক সামন্ত মারা যায়। অনেক সামন্ত যখন ফিরে আসে হয়তো দেখা গেল তারা কেউ পঙ্গু হয়ে গেছে, কারোর স্বাস্থ্যহানি ঘটেছে। এইভাবে পূর্বের যে জাঁকজমকপূর্ণ একটা সামন্তদের অবস্থান ছিল আফটার ক্রুসেড, সেটা কিন্তু দেখা যায়। এইভাবে ধীরে ধীরে সামন্ততন্ত্রর কিন্তু যে একটা অভিজাত প্রক্রিয়া ছিল তা কিন্তু হারিয়ে ফেলেছিল, বিশেষ করে ক্রুসেডের পরবর্তী অর্থাভাবে বহু সামন্ত রাজারা তাদের সম্পত্তি টাকার বিনিময়ে বিক্রি করে দেন বা বন্ধক রাখেন। হ্যাঁ, বহু সামন্ত যখন অর্থাভাব দেখা দিল তখন তাদের যে সম্পত্তি সেই সম্পত্তি বন্ধক রেখেছিলেন অথবা তারা বিক্রি করে দিয়েছিলেন। এই সুযোগে রাজারা এবং ধনী বণিক সম্প্রদায় সামন্তদের ভূ সম্পত্তিগুলো কিনে নেন। রাজারা প্রথম থেকেই চাইতেন যে সামন্তরা যেন বেশি উন্নতি লাভ না করে, সেজন্য রাজারা যখনই এই ধরনের সুযোগ আসতে শুরু করলো যে না সামন্তরা জমি বিক্রি করতে চাচ্ছে, রাজারা তখন গিয়ে হ্যাঁ হ্যাঁ আমি তোমার যা ভূ সম্পত্তি আছে আমি সেটাকে কিনে নেব। এবং বড় বড় যারা ব্যবসায়ী তারাও তখন সামন্তদের এই ভূ সম্পত্তিটা কিনে নিতেন। এইভাবে ক্রুসেডের পরবর্তীকালে সামন্ততন্ত্রের গৌরবের অবক্ষয় সামন্ততন্ত্রের পতনকে কিন্তু আস্তে আস্তে ত্বরান্বিত করেছিল। ইউরোপে ধীরে ধীরে সামরিক অস্ত্রশস্ত্রের উন্নতি হতে থাকে। গোলা বারুদের ব্যবহার শুরু হয়। গোলা বারুদ নির্মাণে রাজার একচ্ছত্র আধিপত্য বজায় ছিল। কাজেই ধীরে ধীরে সামরিক দিক দিয়ে রাজারা সামন্তদের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এখানে বিষয়টি বলে দিই যে বন্দুক, কামান তৈরি, ব্যবহার, গোলা বারুদ এদের প্রতি রাজাদের একটা একচ্ছত্র অধিকার ছিল। রাজারা মনে করতেন যে গোলা বারুদ বা বন্দুক এগুলো যদি সামন্তদের হাতে চলে যায় তাহলে তারা কখনো রাজার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সেই কারণে রাজারা সামন্তদের হাতে কখনো এই বিষয়টি ছেড়ে দেয়নি যে তারা গোলা বারুদ এইসব জিনিস ব্যবহার তারা করতে পারুক বা তৈরি করতে পারুক। স্বভাবতই রাজারা সামন্তদের থেকে ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠতে শুরু করলো যখন তারা এই বারুদের ব্যবহার, গোলার ব্যবহার এই সবের ক্ষেত্রে উন্নতি করে ফেলে। উপরন্তু কাজেই সামরিক দিক থেকে রাজারা শক্তিশালী হয়ে উঠল সামন্তদের ওপরে। সামন্তরা প্রাচীন পদ্ধতি অনুসারে ঢাল এবং তরোয়াল নিয়ে যুদ্ধ করত। সমর শাস্ত্রের উন্নত প্রয়োগ করতে না পারায় সামন্ততন্ত্রের পতন ঘটেছিল। মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই যে কথাটা, মানে ডারউইন যে বলে গিয়েছিল যে যদি তুমি পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারো তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। এই যে কথাগুলো বা এই কথাগুলো কিন্তু এই সামন্তদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে সামন্তরা যুগের পরিবর্তনের দাবি মেনে তারা যখন নিজেদের অস্ত্র, নিজেদের যুদ্ধের পরিকাঠামো এসব উন্নতি করতে পারলেন না তখন কিন্তু তাদেরকে আস্তে আস্তে পতনের দিকে ধাবিত হতে হলো। সামন্ত প্রথাটাই আস্তে আস্তে পতনের দিকে চলে গিয়েছিল। এগুলো হচ্ছে সংকট। এবং সামন্ত প্রথার সবচেয়ে নিদারুণ সংকট ছিল ভূমিদাসদের অভাব। গৃহবিবাদ, ক্রুসেড প্রভৃতির কারণে ভূমিদাসদের সংখ্যা কমে এসেছিল। ক্রুসেডে যে অনেক সৈন্য গিয়েছিল, যে সৈন্যদের মধ্যে অনেক সৈন্য ছিল ভূমিদাস যারা জমি চাষ করত, সেখানে গিয়ে ক্রুসেডে অনেক মারা গেল। তার ফলে ইউরোপের জমিতে চাষ করার জন্য ভূমিদাসদের সংখ্যা কিন্তু কমে গেল, সংখ্যা পাওয়া যেতে লাগলো না। ফলে জমি চাষ করার জন্য যথেষ্ট সংখ্যক ভূমিদাসদের অভাব হতে শুরু করলো। মনে রাখতে হবে যে সামন্ত প্রথার মূল ইনগ্রেডিয়েন্টস বা মূল ভিত্তি হচ্ছে জমি। জমি যদি চাষ না করা যায় তাহলে কিন্তু ভূমিদাস দের দিয়ে যদি জমি চাষ না করানো যায় তাহলে সামন্তদের কিন্তু আর্থিক যে আয় সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার এই আর্থিক আয় বা আর্থিক আগমনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সামন্তরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে
এবং দীর্ঘদিন ধরে এই অর্থনৈতিক দুর্বলতা তাদের কিন্তু আস্তে আস্তে শ্রীহীন করে ফেলবে। তাই ভূমিদাসদের অভাব, বিশেষ করে সামন্তদের মধ্যে বিশেষ করে দেখা গেল যে ভূমিদাসদের অভাব শুরু হয়ে গেল। উপরন্তু ভূমিদাসদের অধিকাংশই নগদ মজুরির পরিবর্তে স্বাধীন শ্রমিক হিসেবে জীবনযাপন করা পছন্দ করতে লাগলো। যে ভূমিদাসরা সামন্তদের অধীনে থেকে জমি চাষ করার পরিবর্তে তারা স্বাধীনভাবে মজুরির পরিবর্তে তারা কিন্তু কাজ করতে পছন্দ করতে শুরু করলো। নগর এবং শহরের উত্থানের সঙ্গে সঙ্গে শ্রমিকদের সংখ্যাও বেড়ে যেতে থাকে। মানে সামন্তদের অধীনে যে ভূমিদাসরা কাজ করত, যারা মজুরি পেত না, কায়িক শ্রম দিয়েও তাদের শুধুমাত্র খাদ্য এবং বস্ত্র, বাসস্থান এই তিনটার বিনিময়ে তারা সারা বছর ধরে সামন্তদের অধীনে কাজ করত। তারা যখন শুনতে পেল যে নগরগুলোতে প্রতিদিন কাজ করে প্রতিদিন হাতে মজুরি পাওয়া যাচ্ছে, তখন তারা এই নগদ মজুরির লোভে আস্তে আস্তে সামন্তদের অধীনে কাজ ছেড়ে তারা কিন্তু শহরে চলে যেতে লাগলো এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করলো। নগরে কোনো ভূমিদাস প্রথা ছিল না। স্বাধীন জীবনযাপনের আশায় গ্রাম ছেড়ে ভূমিদাসরা শহরে ভিড় করতে থাকে, ফলে গ্রামীণ জীবনে সামন্ত প্রথার ভাঙন শুরু হয়। তাহলে এই যে বেসিক কারণগুলো ছিল হচ্ছে সামন্ত প্রথার সংকট বা কারণের জন্য। মূলত সামন্ত প্রথার ক্ষেত্রে যুগের পরিবর্তন অনুসারে সামন্তরা যে পরিবর্তন করা দরকার ছিল নিজেদের ক্ষেত্রে তা তারা করতে পারেনি। দ্বিতীয়ত, ভূমিদাসদের কাছে তারা যে ভূমিদাসদের আর্থসামাজিক মান উন্নয়ন করা, ভূমিদাসদের ক্ষেত্রে নগদ মজুরির প্রবর্তন করা, এই ধরনের তারা যদি কিছু পরিবর্তন নিয়ে আসতেন তাহলে হয়তো ভূমিদাসরা শহরে চলে যাওয়ার যে প্রবণতা দেখা দিত সেটা হয়তো হতো না। কিন্তু সামন্তরা সেই রকম ভাবে কোনো কাজের দিকে যেহেতু অগ্রসর হয়নি, সেই কারণে কিন্তু দেখা গেছে সহজেই কিন্তু সামন্ত প্রথা আস্তে আস্তে পতনের দিকে ধাবিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের মূলত সামন্ত প্রথার সংকট। এবার কিছু বিষয় যেগুলো আমাদের সামন্ত প্রথার সাথে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। এবার প্রথম যে আমাদের আলোচনার বিষয় তা হচ্ছে ফিফ কথাটির সাথে তোমরা অনেকেই পরিচিত। এই আমাদের অ্যাসাইনমেন্ট বেসড পরীক্ষা হওয়ার কারণে আমরা শর্ট প্রশ্ন লেখার জায়গাটা আমাদের কমে গেছে, কারণ অ্যাসাইনমেন্টে আমাদের 20 নম্বরের প্রশ্ন আমাদের লিখতে হয়েছে। কিন্তু আমরা যখন রেগুলার মোডে আবার পরীক্ষার ব্যবস্থার মধ্যে যদি চলে আসি তাহলে সেখানে কিন্তু আমাদের শর্ট প্রশ্নের কিছু প্রভিশনস থাকে। সেই শর্ট প্রশ্নের প্রভিশনস এর জন্য কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ যেগুলো জেনে রাখা খুব দরকার। তার মধ্যে একটি বিষয় হচ্ছে ফিফ। বলছে নবম শতক থেকে ইউরোপের সামন্ততন্ত্র একটি আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার পর যে সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে অঙ্গীভূত হয়েছিল তার মধ্যে একটি ছিল হচ্ছে ফিফ। ইংরেজিতে বলা হয় FIEF, ফিফ। প্রকৃতপক্ষে ঊর্ধ্বতন প্রভু কর্তৃক ভ্যাসালকে, মানে যিনি সামন্ত, তাকে দায়বদ্ধ জমি হস্তান্তরিত করা হতো এবং এই যে দায়বদ্ধভাবে জমি হস্তান্তর, এটাকে বলা হতো ফিফ। লর্ড, যিনি জমিদাতা, এবং ভ্যাসাল, যিনি জমি গ্রহীতা, তাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল তা ছিল ফিফ নির্ভর। এবং ফিফ প্রাপ্তরা, মানে যারা ভ্যাসাল, যারা ফিফ নিত, তারা ঊর্ধ্বতন যে প্রভু, যিনি ভ্যাসালকে জমি দিচ্ছেন, তাকে সামরিক পরিষেবা দিতে বাধ্য ছিল এবং বিভিন্ন সামন্ততান্ত্রিক কর দেওয়াও ফিফের প্রাপ্তির শর্ত বলে বিবেচিত হতো। বিষয়টি হচ্ছে এরকম যে যারা জমি লাভ করবে, সেই জমি লাভ করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ফিফ। যারা জমি লাভ করবে তাদের একটা অন্যতম শর্ত ছিল যে জমির পরিবর্তে তাদেরকে সৈন্য দিয়ে যুদ্ধের সময় সাহায্য করতে হবে। এটা আবশ্যকীয় শর্ত। মানে সামন্তরা যুদ্ধের সময় কখনো বলতে পারবে না যে আমার কাছে সৈন্য নেই, আমি সৈন্যদের সাহায্য করতে পারবো না, কারণ তাকে যে আবশ্যিক শর্তের কারণে জমি দেওয়া হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল
যে সৈন্য যুদ্ধের সময় তাকে দিতে হবে। এছাড়াও কিছু সামন্ততান্ত্রিক কর দেওয়া হতো ফিফের প্রধান শর্ত, যে ট্যাক্স যেগুলো ভ্যাসাল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আর কি তাকে জমি দিয়েছে তাকে দিতে সে বাধ্য থাকে। সাধারণত ঊর্ধ্বতন প্রভু তার অধস্তনকে ফিফ দিতেন এবং তার জীবৎকালের জন্য এবং প্রাপকের মৃত্যুর পর ফিফের নবীকরণ ছিল আবশ্যিক। মানে যাকে ফিফ দেওয়া হতো বা যাকে জমি দেওয়া হতো তিনি মারা যাওয়ার পর তার বংশধররা ব্যবহার করবে কিনা সেই ফিফ বা জমি তা কিন্তু নবীকরণ করতে হতো। ঊর্ধ্বতন প্রভুর মৃত্যু বা বন্দি দশার সুযোগে ফিফ প্রাপ্ত ভ্যাসালরা অনায়াসেই এই দায়বদ্ধ জমিকে বংশানুক্রমিক করে তুলতেন। বিশেষ করে ভ্যাসাল নিজের শক্তি বৃদ্ধি করে আঞ্চলিকতার প্রতীকে পরিণত হতে পারলে তার পক্ষে ঊর্ধ্বতন প্রভুকে অগ্রাহ্য করা এবং সামরিক পরিষেবা না দেওয়া অতি সহজ হতো। ইটস কমন ক্রাইসিস ডিউরিং দিস পিরিয়ড। এটা মনে রাখতে হবে যে এই ফিফের মধ্যে যে বাইন্ডিংস গুলো বা যে প্রভিশনস গুলোর কথা বলা হয়েছে সেই প্রভিশনসে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কখনো যুদ্ধে বন্দী হয়ে যেত, যদি কখনো মারা যেত, তাহলে সেখানে একটা গোলযোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতো যে সেখানে সেই যে সামন্ত যে লর্ড সেখানে কে লর্ড হিসেবে নতুন বসবেন বা সেখানে কোনো ধরনের গৃহযুদ্ধ হচ্ছে বা কি এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হতো তখন এই ভ্যাসালরা যারা ফিফ প্রথার মাধ্যমে জমি পেয়েছে তারা তখন করতো কি নিজেরা শক্তি বৃদ্ধি করে চেষ্টা করত যে প্রভুকে কোনো ধরনের কর না দিয়ে কোনো ধরনের সৈনিক অ্যাসিস্ট্যান্স না দিয়ে নিজেদের একটা রাজত্ব যদি তৈরি করে ফেলা যেত। তার ফলে এই ফিফ প্রথার ক্ষেত্রে সবসময় কিন্তু একটা আঞ্চলিকতার ব্যাপার ওদের মধ্যে কাজ করত যে সামন্ত মানে যে লর্ড সে যদি দুর্বল হয় তাহলে আমরা ভ্যাসালরা লর্ডের কথা শুনবো না, আমরা আমাদের একটা আঞ্চলিক রাজ্য তৈরি করবো। এটা কিন্তু ফিফ প্রথার মধ্যে বারংবার দেখা যেত। এই ব্যবস্থা অযাজকদের ক্ষেত্রে যেমন কার্যকর ছিল তেমনি ভূস্বামীরাও জমির বিলি বন্দোবস্ত করতেন এবং চার্চের কাছ থেকে পাওয়া ভূমি বংশানুক্রমিক করাও ছিল সহজতর। এছাড়া রাজতন্ত্র প্রবল হয়ে উঠলে অধীনস্থ ভ্যাসালকে শাস্তি দেওয়ার জন্য ফিফ প্রাপ্তকে লর্ডের প্রতি বিদিষ্ট করে তুলতেন এবং রাজশক্তির পৃষ্ঠপোষক অনেক ফিফ প্রাপ্তদের ভূ সম্পত্তিকে বংশানুক্রমিক করে তুলতে সক্ষম হতেন। মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফিফ রাজার প্রতি আনুগত্য প্রদর্শন করে নিজেরা আলাদাভাবে ছোট সামন্ত হিসেবে কিন্তু নিজের প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেন। তা এইভাবে সামন্ত প্রথার মধ্যে ফিফ প্রথা ছিল। দ্বিতীয়ত আমরা যে প্রথাটাকে নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে ম্যানর ব্যবস্থা। ম্যানর ব্যবস্থা ছিল একটি গ্রামীণ ক্ল্যান কর্তৃক ভূমি উৎপাদনের একটি মধ্যযুগীয় ব্যবস্থা। হ্যাঁ, মানে গ্রামের একটা গোষ্ঠী কর্তৃক মিলে যে জমি কর্ষণের বন্দোবস্ত থাকতো তাকে বলা হতো ম্যানর ব্যবস্থা। ম্যানর বা ম্যানরের গ্রামগুলি সাধারণত একটি গ্রামের থেকে বৃহৎ আয়তনের হতো এবং এগুলি সামন্ততান্ত্রিক একক কর্তৃক শাসিত হতো। সাধারণত ম্যানরের গ্রামগুলিতে ভূস্বামী রাজনৈতিক এবং বৈষয়িক কর্তৃত্বের অধিকারী হতো এবং তার প্রজা তথা কৃষকদের ওপর নিরঙ্কুশ কর্তৃত্ব আরোপিত হতো। প্রকৃতপক্ষে ম্যানর ব্যবস্থা হচ্ছে মনে করা একটা ছোট জমিদারি অঞ্চল যেখানে জমিদার এবং তার প্রজারা বাস করবে এবং প্রজারা অনেকটা সেই জমিদারকেই তাদের রাজা হিসেবে মানবে।
ম্যানর ব্যবস্থার সূচনা প্রাচীনতার ক্ষেত্রে সামন্ততন্ত্রের সমসাময়িক ছিল এবং একইভাবে তার সামন্ততন্ত্রের মতোই আংশিক রোমান এবং আংশিক জার্মান বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত ছিল। ম্যানর ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ একটা দিক ছিল তা হচ্ছে তার স্বয়ংসম্পূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ ম্যানর ব্যবস্থায়। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদনে ম্যানরগুলি সমর্থ ছিল। মানে ধরে নাও একটি গ্রাম, যে গ্রামের মানুষ তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সেই গ্রামে উৎপাদন করতে পারত এবং তারা অন্য কোনো কিছুর জন্য তারা কিন্তু ম্যানরের বাইরে বা অন্য কোনোখান থেকে রপ্তানি করে তাদের চাহিদা মেটাতো না, তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবেই ছিল। বাজার বিকাশের সঙ্গে সঙ্গে ম্যানরগুলির উদ্বৃত্ত অর্জনের অক্ষমতা তাদের মুনাফা অর্জনের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। নেক্সট, ম্যানরের সাথে যেটা জড়িয়ে আছে তা হচ্ছে ভ্যাসাল। সামন্ততন্ত্রের একমাত্র মানবিক উপাদান ছিল ভ্যাসাল। এই ভ্যাসালরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত ছিল। কোথাও ভ্যাসাস, কোথাও ভ্যাসলাস, কোথাও হোমোস, কোথাও ফিডেলি, কোথাও মাইলস, ইত্যাদি তাদের বিভিন্ন নামে তারা পরিচিত ছিল। লর্ড বোঝাতে সাধারণত সিনিয়র কথাটি ব্যবহৃত হতো, এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে লর্ড এবং ভ্যাসালের সম্পর্ক গড়ে উঠত। ভ্যাসালরা নিরস্ত্র এবং শিরস্ত্রাণহীন অবস্থায় নতজানু হয়ে লর্ডের প্রতি আনুগত্য এবং বিশ্বস্ততার শপথ গ্রহণ করত। সাধারণত এই হোমেজ অনুষ্ঠানের পর ভ্যাসাল ধর্মগ্রন্থ স্পর্শ করে লর্ডের প্রতি আজীবন বিশ্বস্ততার অঙ্গীকার গ্রহণ করত এবং শপথ বাক্য উচ্চারণের দ্বারা। বিষয়টি চিন্তা করে দেখো, একটি অনুষ্ঠান হচ্ছে, যে অনুষ্ঠানে যাদেরকে জমি দেওয়া হবে বা ভ্যাসাল হিসেবে যারা অঙ্গীকারবদ্ধ হবে তারা সবাই দাঁড়িয়ে আছে এবং তাদের কোনো শিরস্ত্রাণ মানে হচ্ছে মাথায় কোনো মুকুট থাকবে না, সে শিরস্ত্রাণহীন মাথা। তারা প্রত্যেকে সেই যে লর্ড, সেই লর্ডের সামনে নতজানু হয়ে লর্ডের সামনে তারা প্রার্থনা করবে যে আজীবন সে যেন তার প্রভুর সমস্ত আদেশ মেনে চলতে পারে, এবং সেখানে একটি পবিত্র ধর্মগ্রন্থকে ছুঁয়ে সেই কথাটি তাকে বলতে হতো যাতে আজীবন সে তার প্রভুর প্রতি সে দায়বদ্ধ থাকতে পারে। বিভিন্ন কর্মে এরা ভ্যাসালরা সামন্ত প্রভুকে সাহায্য করত এবং ভ্যাসালের দায়িত্ব পালনে যদি কেউ অক্ষম হতো বা দায়িত্বগুলি পালন করতে না পারত, তবে লর্ড কিন্তু সেই ভ্যাসালকে সরিয়ে দেওয়ার ক্ষমতাটাও কিন্তু তার কাছে থাকতো এবং সেখানে নতুন ভ্যাসালকে সে নিয়োগ করত। নেক্সট যেটাকে আমরা বলতে পারি সে হচ্ছে ভূমিদাস প্রথা, সামন্ত প্রথার সাথে জড়িয়ে আছে, বা সার্ফডম। ভূমিদাসত্ব বা সার্ফডম মধ্যযুগীয় ইউরোপের সামন্ততন্ত্রের অধীন কৃষকের অবস্থা বিশেষ, যা ম্যানর ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। ঋণ বন্ধনের এই শর্তটি মধ্যযুগে শুরু হয়ে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত তার ইউরোপে তার অস্তিত্ব বজায় রেখেছিল এবং ভূমিদাস বা সার্ফদের জীবন জমির সঙ্গে জড়িত ছিল। তারা জমি ছেড়ে যেতে পারত না, তারা মালিকের সম্পত্তি হিসেবে বিবেচিত হতো এবং মালিকের অধীনে সেবাদান করত, বিনিময়ে সুরক্ষা, ন্যায় বিচার এবং ম্যানরের অভ্যন্তরে নির্দিষ্ট ক্ষেত্র চাষের অধিকার পেত। দেখো বিষয়টি লক্ষ্য করে যে তারা কিন্তু এই কতগুলি অধিকার তারা শুধু পেত, বিনিময়ে তারা কিন্তু মজুরি পেত না। তবে স্বাধীনতার প্রশ্নে ইউরোপের সার্ফদের সঙ্গে আমেরিকার সার্ফদের অধিকারে পার্থক্য পরিলক্ষিত হয়।
আমেরিকার সার্ফরা কিন্তু চাষের ক্ষেত্রে স্বাধীন ছিল, কিন্তু মধ্যযুগের ইউরোপের সার্ফরা এক্ষেত্রে পরাধীন ছিল। তারা ম্যানর প্রভুর অধীনে তারা কিন্তু এই জমি চাষ করতে বাধ্য হতো। এর সাথে সামন্ত প্রথার সাথে যুক্ত শিভেলরি, যেটা আমি তোমাদের সাথে আগের দিন আলোচনা করেছি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের সামন্ত প্রথা মধ্যযুগের যে অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তা। মনে রাখতে হবে যে সামন্ত প্রথা একটা সময়ে বিশেষ করে পুঁজিবাদের আঘাতে কিন্তু শেষ হয়ে গিয়েছিল। পুঁজিবাদ বলতে ব্যবসা বাণিজ্যের দ্বারা যে অর্থটা উপার্জন করা হতো, সেই অর্থ, সেই উদ্বৃত্ত অর্থ যখন অন্য কোনো একটি ব্যবসার জন্য কাজে লাগানোর চেষ্টা করা হতো, তখন তাকে বলা হতো পুঁজিবাদের প্রক্রিয়াকরণ। পুঁজিবাদ হচ্ছে সেই ব্যবসা বাণিজ্যের যে উদ্বৃত্ত সম্পদ, সেই উদ্বৃত্ত সম্পদকে যখন আরো অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা হতো, সেই প্রক্রিয়া কিন্তু সামন্ত প্রথার ক্ষেত্রে একটা বিপদ স্বরূপ ছিল। কারণ সামন্ত প্রথার ক্ষেত্রে জমি ছিল প্রধান উৎস, জমিকে কেন্দ্র করে সামন্ত প্রথা ব্যবহৃত হতো। কিন্তু পুঁজিবাদের ক্ষেত্রে জমির কোনো গুরুত্ব ছিল না, যতটা গুরুত্ব ছিল ব্যবসা বাণিজ্যের এবং কারখানার। তাই পুঁজিবাদের উন্নতি যত ঘটতে শুরু করেছিল, ততই কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখতে পেয়েছি সামন্ত প্রথা আস্তে আস্তে তার গুরুত্বটা কিন্তু হারিয়ে দিয়েছিল। ইউরোপের ক্ষেত্রে সামন্ত প্রথা যেমন অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা রেখেছিল, এছাড়াও সে সময়ে কৃষি ব্যবস্থা, প্রযুক্তিবিদ্যা, ব্যবসা বাণিজ্যের বিকাশ সবকিছুই সমানভাবে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বের দাবি রাখে। আমরা ব্যবসা বাণিজ্যের উন্নতি বা কৃষি বলতে উন্নতি আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকের মতো সবাইকে ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য।